कलकत्ता के सांस्कृतिक मानचित्र पर एक बार फिर मानवता और कला का भव्य संगम सजने जा रहा है। उत्तर कलकत्ता में 15 जनवरी से 18 जनवरी तक गूंजेगा काशीपुर बेलगाछिया उत्सव। एक ऐसा मंच जहां सुरों की मिठास भी होगी और समाज सेवा की मजबूत आहट भी। ये 4 दिवसीय महाउत्सव आयोजित किया जा रहा है समाज सेवी और काशीपुर क्लब के अध्यक्ष श्री अजय घोष के नेतृत्व में, जिसे वार्ड नंबर 1 के पार्षद कार्तिक मन्ना और स्थानीय नागरिकों का भरपूर सहयोग प्राप्त है। यहाँ मनोरंजन सिर्फ एक माध्यम है, असल उद्देश्य है जन कल्याण। उत्सव का शुभारंभ 15 जनवरी को भव्य उद्घाटन के साथ होगा, तो तैयार हो जाइए मनोरंजन, संवेदना और सामाजिक जिम्मेदारी के इस अद्भुत संगम का हिस्सा बनने के लिए। काशीपुर बेलगाछिया उत्सव, जहाँ कला भी है और करुणा भी। इस विषय पर हमसे खास बातचीत में श्री अजय घोष और कार्तिक मन्ना ने क्या कुछ कहा, आइए सुनते हैं। नमस्कार, আপনাদের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমি অজয় ঘোষ, কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির সভাপতি। আপনারা এখানে এসেছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। দেখুন, প্রতিটি সংগঠনেরই একটা নিজস্ব চিন্তাধারা থাকে। আমাদের এই কাশীপুর বেলগাছিয়া অঞ্চলে যে কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি তৈরি হয়েছিল, যদিও এটার নাম ছিল কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি, কিন্তু কাশীপুর বেলগাছিয়ার সব মোটামুটি ভাবে অধিকাংশ ক্লাবগুলি এর মধ্যে অংশগ্রহণ করেছে। প্রতিটি ক্লাব বা প্রতিটি সংগঠনই তাদের একটা নিজস্ব কর্মসূচি থাকে। আমাদেরও সেই কর্মসূচি আমরা গত 4-5 বছর ধরে পালন করে আসছি। আপনি যে কথাগুলো বললেন সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি। দেখুন, উৎসব মানে সবার কাছে উৎসব, আনন্দ, কিন্তু আমি একটু উৎসব থেকে অন্যভাবে দেখার চেষ্টা করেছি। আমি আনন্দ করব, উৎসব করব, আমরা সাধারণ জায়গা থেকে তো উঠে এসেছি, কিন্তু আমার পাশের বাড়ির লোক বা আমার পাড়ার লোকেরা তারা যদি অভুক্ত থাকে, তারা যদি কষ্টে থাকে, তাহলে আমার মনে হয় আমার উৎসবটা সফল হয় না। কিন্তু আমার পক্ষে তো সবাইকে সাহায্য করার ক্ষমতা নেই। আমি কোনো রাজনৈতিক দলেরও কর্তা ব্যক্তি না, বা আমি কোনো সরকারি কোনো কর্তা ব্যক্তি না। আমি একজন নাগরিক হিসাবে আমার অঞ্চলে যারা যুব সমাজ ভালো কাজ করতে চায়, যাদের খুব পরিষ্কার প্রতিচ্ছবি, সেই ছেলেগুলোকে একত্রিত করে আমি বিভিন্ন রকম অনুষ্ঠান এই কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির মাধ্যমে করে চলেছি। এটা শুধু বছরে একটা প্রোগ্রাম না, আমাদের এই সংগঠনটা কিন্তু 12 মাসে 13 প্রোগ্রাম লেগে রয়েছে, কিছু না কিছু করে। আর এতগুলো ক্লাবে আমরা আমাদের সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছি। শুধু কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি যে নিজেদের প্রোগ্রাম করে তা না, যত ক্লাব আছে প্রত্যেক ক্লাব আমাদের কাছে এসে কোনো না কোনোভাবে উপকৃত, তারা সাহায্য চায়। এই ছেলেগুলোকে সত্যি দেখার কেউ ছিল না। আমি এই কাজ করতে নেবে, এটা আমার উপলব্ধি যে এত ক্লাব, হ্যাঁ, এটা নিশ্চয়ই আনন্দের। জোর গলায় বলি যে এই জিনিসটা বুঝতে পেরেছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ মানুষের যে প্রাইমারি চাহিদা, প্রাইমারি সমস্যা, সেটা কিন্তু একটা পাড়ার ক্লাবই সব থেকে ভালো বুঝতে পারবে। ক্লাবগুলো এক্ষেত্রে বলতে পারেন ফার্স্ট এড বক্সের কাজ করে। একটা পাড়ায় কোন পরিবার, কোন লোক কষ্টে আছে, দুঃখে আছে, তার কি সমস্যা, সেটা একটা ক্লাব সবার আগে জানতে পারে। তারপরে তো জনপ্রতিনিধিরা জানবে, তারপরে প্রশাসন জানবে। কিন্তু মুখ্যমন্ত্রী এটা বুঝতে পেরেছিল বলে ক্লাবগুলোর পাশে দাঁড়িয়েছিল। প্রত্যেকটি ক্লাবকে উনি আর্থিক অনুদান দিয়েছে, ক্লাবগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য সাহায্য করেছে। ইভিন পুজোর সময় যাতে ক্লাবগুলো পুজোটাকেও ঠিক মতন করতে পারে। বড় পুজো আমরা যারা করি আমাদের তো খুব একটা সমস্যা না, কিন্তু পাড়ায় পাড়ায় প্রচুর পুজো আছে, এই ক্লাব সংগঠন করতে এসে দেখেছি তাদের কাছে 5,000 টাকাটাও বিরাট ম্যাটার করে। সেখানে উনি আস্তে 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 আজকে 1,10,000 টাকা করে প্রত্যেকটি ক্লাবকে দিচ্ছে, পুজো কমিটিগুলোকে দিচ্ছে।
প্রচুর পুজো আছে এরকম আমাদের বাংলায়, যেগুলো 1 লাখ 1,10,000 ক্রস করতে পারে না, তারও কম বাজেটে। তাদের কাছে এটা বিরাট উপকার। বড় পুজোগুলো তো তারা টাকা জোগাড় করে নেবে, আনন্দ উৎসব তারা করবে, কিন্তু যে ছোট পুজোগুলো, পিছিয়ে পড়া জায়গায় যে পুজোগুলো, সেগুলো তো যাতে সমানভাবে অংশীদার করতে হতে পারে এই আনন্দে, তার জন্য তারা এই এই ইয়েটা মমতা ব্যানার্জি করেছে। না, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমি প্রতি বছর উৎসবের সঙ্গে এটা ভাবি যে আমি উৎসব যখন করবো তখন ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা আমাদের থাকা উচিত, যার জন্য আমি প্রতি বছর উৎসবের সঙ্গে স্বাবলম্বীকরণ বলে একটা অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে হয়তো পারি না, কিন্তু আমাদের অঞ্চলে যারা নিডি লোক, সেই পুরুষ এবং যুবক ছেলেগুলোর হাতে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য তাদেরকে আমরা বিভিন্ন রকম ভাবে সাহায্য করি। কাউকে সাইকেল দিই হকারদের, কাউকে ভ্যান দিই, কাউকে রিক্সা দিই, কেউ হয়তো অন্য কিছু চায়, কেউ হয়তো অর্থই চায়। যতটুকু আমাদের সাহায্য আমরা করি, কারণ আমরা মনে করি এটা যে ওরা যদি সুখে থাকে সেটাই আমাদের কাছে সব থেকে বড় তৃপ্তি, বড় আনন্দ। এছাড়া যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, প্রচুর পরিবার আছে কান নষ্ট হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকগুলোকে কানের যন্ত্র দিই, কাউকে হুইল চেয়ার দিই, কাউকে ট্রাইসাইকেল দিই, যার যেটা দরকার দেওয়ার চেষ্টা করি। উৎসবের নামে যে চাঁদা তুলি এবং আমরা যে নিজেরা টাকা কন্ট্রিবিউট করি, তার থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে এই কাজগুলো, এবং মহিলারাও যাতে বঞ্চিত না হয়। আমার মা বোনেরা, প্রচুর পরিবার আছে যে পরিবারে মহিলারাই প্র্যাকটিক্যালি সংসার চালায়, যে কোনো কারণে হয়তো তার হাজবেন্ড পারে না, অসুস্থ, তখন সে মহিলাগুলো অসহায় হয়ে যায়। আর এই অঞ্চলটা সত্যি একটু দরিদ্র অঞ্চল, একটা পার্ট কাশীপুরে। সেই মহিলাদের জন্য আমি তাদের স্বাবলম্বীকরণ করার জন্য প্রত্যেককে আমি সেলাই মেশিন দিই এবং তাদের কাজ শেখাই। মহিলাদের সাইকেলও দিই, লেডিস সাইকেল দিই, যারা লোকের বাড়িতে কাজ করে, অনেক দূরে হয়তো কাজ করতে যায়, বাসে করে গেলে তার আজকে বাস ভাড়াও 10 টাকা 15 টাকা কমে না, 50 টাকা খরচ হয়ে যাবে, দুটুকু টাকা বাঁচলে তার পরিবারের কাজে দেবো। তো এইগুলোকে চিন্তা করে এতদিন আমি এই প্রোগ্রামগুলো করে এসেছি, কিন্তু এবারে একটু আমি অন্যরকম ভাবনা ভেবেছি। সঙ্গে এগুলো তো হচ্ছে, প্রতি বছরই করি, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন নামি দামি শিল্পীরা আসে, গান বাজনা করে, আমাদের ইয়ং ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করে। কিন্তু এবারে আমি ভাবলাম যে আপনারা দেখছেন তো গত 6 মাস 8 মাস ধরে দেখতে পাচ্ছি বাংলা নিয়ে, বাংলা ভাষা নিয়ে এবং বাংলা ভাষার কথা বলার জন্য আমাদের নানান রকম চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে সারা ভারতবর্ষে, বিভিন্ন স্টেটে। মুখ্যমন্ত্রী বারবার করে বলছে এই কথাগুলো। এটা তো অপরাধ না বাঙালি হয়ে জন্মানোটা। আমাদের মাথায় বা মনে কিন্তু কোনোদিন এটা নেই যে আমার রাজ্যে কে কোন ভাষায় কথা বলে। আমরা সবাইকে গ্রহণ করতে জানি, কারণ আমরা হচ্ছে ধর্মান্ধতায় বিশ্বাসী না, আমরা প্রকৃত হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর হিন্দু ধর্ম এটাই শিখিয়েছে, সহিষ্ণুতা, মানুষকে কাছে টেনে নেওয়া, ভালোবাসা দিয়ে জয় করা। তো আমরা সেটাই করে এসেছি, আমাদের বাপ ঠাকুর দাদা তাই শিখিয়েছে, তাই করি। যার জন্য আমার রাজ্য থেকে 22-23 লাখ লোক বাইরে গেছে কর্মসংস্থানের জন্য। এটা যেমন সত্যি কথা, সেরকম আমার রাজ্যে অন্য রাজ্যের 1.5 কোটি লোককে আমরা বহন করছি, 1.5 কোটির ওপর বিভিন্ন ভাষাভাষীর লোককে বাংলার মানুষ বহন করছে।
এবং সেটা খুব হাসি মুখে বহন করছে। আমার এই অনুষ্ঠানের মধ্যে বা এই সমিতির মধ্যে প্রচুর অবাঙালি ছেলে আছে, মুসলিম ছেলে আছে, খ্রিস্টান ছেলে আছে, আমাদের তো কোনো সমস্যা হয় না। কিন্তু যখন শুনি বাংলা ভাষা বলার জন্য অন্য কোনো জায়গায় আমার বাঙালি কোনো ভাই বা কোনো একটা পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছে, আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সব থেকে বেশি কন্ট্রিবিউশন কাউন্ট থাকে সেটা বাঙালিদের আছে, বাংলার ভাষা। প্রায় 70% বেশি আন্দোলনের সঙ্গে আমরা জড়িত। তো যার জন্যে আমার মনে হয় এইগুলোকে তুলে ধরা দরকার আজকের প্রজন্মের ছেলে মেয়েদের কাছে। এই চিন্তা থেকে দেখবেন আপনি, এবছরে আমি দুর্গাপুজোর সময় গেট করেছিলাম আমার কাশীপুর রেলগাছি অঞ্চলে, গোটা 40 ওভারহেড গেট হয়েছিল। সমস্ত গেটে বাংলার কৃতি সন্তানদের ছবি লাগিয়েছিলাম। যারা বাংলা ভাষার স্রষ্টা তাদের ছবি ছিল, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল তাদের ছবি ছিল, যারা আধ্যাত্মিক লাইনে ছিল তাদের ছবি ছিল। আমরা তো মাদার টেরেসারও ছবি লাগিয়েছি, খুব আনন্দের সঙ্গে পুজোর সময় লাগিয়েছি। আবুল কালাম আজাদের ছবি লাগিয়েছি, নজরুলের ছবি লাগিয়েছি, রবীন্দ্রনাথ বঙ্কিম যত তো লাগিয়েছি। কম কথা না। একটা ক্লাব, একটা সংগঠন, যেটা কোনো রাজনৈতিক দল বিলংস করে না, যেটার মধ্যে কোনো প্রশাসনিক লোক নেই, তা সত্ত্বেও এগুলো আমরা করতে পারছি, এটা একটা তো ব্যয় সাপেক্ষ। শুধুমাত্র আমরা সৎ পথে আছি এবং মানুষের আশীর্বাদটা আমাদের মাথায় আছে। ওপর থেকে ঈশ্বর, আল্লাহ, গড দেখছে। কারণ চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না, এটা আমি বিশ্বাস করি, জানি। আমরা চালাকি করছি না, সহজ সরলভাবে সত্যি কথাগুলোই মানুষকে বলার চেষ্টা করছি। এই চিন্তা থেকে, এই ভাবনা থেকে আমার মনে হলো ছাত্র যুবদেরকে এবার আমাদের উৎসবে অন্তর্ভুক্তি করা দরকার। সেই চিন্তা ভাবনা থেকে আমি একটা কম্পিটিশন আমাদের চিন্তা মাথা আসলো যে কলকাতা শহরের যে নামি দামি স্কুলগুলো আছে সেই স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের একটা কম্পিটিশন আমি করি। সেই কম্পিটিশনের মাধ্যমে অন্তত কিছুটা হলেও তারা বাংলার ইতিহাসটা জানবে, পড়বে, লিখবে, মগজে ঢুকবে। তাই 12ই জানুয়ারি যুব দিবসের দিন বাংলার ঐতিহ্য এবং রচনা ইতিহাস ভিত্তিক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা আমরা করেছি, আয়োজন করেছি। সেখানে কলকাতার 50টা স্কুল অংশগ্রহণ করবে। স্কুল কর্তৃপক্ষ গিয়ে বলেছি আপনারা পরীক্ষা নিন, সেখান থেকে প্রত্যেক স্কুল থেকে 2টি করে ছেলে, যারা প্রথম ফার্স্ট সেকেন্ড হবে, আপনারা যে পরীক্ষা নিচ্ছেন সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বা ভিডিও করে পাঠাবেন। সেখান থেকে 2টি ছেলেকে বা মেয়েকে, যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে, তাদের খাতাটা আমাদের কাছে পাঠিয়ে দেবে। অর্থাৎ 50টি স্কুলে 100টা খাতা আমাদের কাছে আসছে। আমাদের এখানে একটা বিচারক মন্ডলী তৈরি হয়েছে, যার মাথায় রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির প্রফেসর আছে, রামকৃষ্ণ মিশনের টিচাররা রয়েছে, বিভিন্ন স্কুলের টিচার রয়েছে, ডক্টর দীনেশ ভট্টাচার্যকে সামনে রেখেছি। তো রেখে ওনারা ওই খাতাগুলো দেখবেন। প্রত্যেক স্কুল থেকে ফার্স্ট সেকেন্ডের মধ্যে কে ফার্স্ট সেই জাজমেন্টটা দেবে। এই 50টা স্কুলকে আমরা 50টা ল্যাপটপ দেবো। এটা ছাত্রদের জন্য যারা পড়াশোনা করছে। আর যুবকদের জন্য যুব দিবসে আমি 18 বছর থেকে 35 বছর বয়সী পর্যন্ত যারা যুবক, তাদের জন্য আমি একটা সেম জিনিস কম্পিটিশন করলাম, আয়োজন করেছি, যে প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। সেই প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় আমি 3টে সাবজেক্ট চয়েস করে দিয়েছি যুবকদের জন্য। আজকাল আপনারা জানেন যে গুগলের মাধ্যমে
বা চ্যাট জিপিটির মাধ্যমে সবকিছু জানা যায়, পড়া যায়। আমি বলেছি 18 থেকে 35 বছর বয়সী যে কোনো ছেলে মেয়ে, যে কোনো ভাষার, যে কোনো ধর্মের তারা অংশগ্রহণ করতে পারবে। আমাদের এখান থেকে 2 তারিখ থেকে নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে, সঙ্গে নিয়মাবলী দেওয়া হবে। তারা সেই ফর্মটা ফিল আপ করে আমাদের এখানে 10 তারিখের মধ্যে জমা দেবে। দেওয়ার পর 12 তারিখে যুব দিবসের দিন, বিবেকানন্দের জন্মদিনের দিন, আমরা আমাদের এই প্যান্ডেলে, যেখানে উৎসব হবে, সেই প্যান্ডেলই আমরা আয়োজন করেছি তাদের পরীক্ষা নিয়ে। তারা সেখানে বসেই রচনা লিখবে। আমাদের রচনা 3টে সাবজেক্ট থাকে। একটা থাকছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ এটা লিখতে গেলে আমাদের যুব ভাইরা তারা পড়াশুনো করতে হবে, কিছুটা জানতে পারবে, যাতে তারা আকৃষ্ট হয়। তার জন্য খুব লুক্রেটিভ প্রাইজ ডিক্লেয়ার করেছি। দ্বিতীয় টপিকটা ছিল আমাদের স্বদেশী আন্দোলন বাংলা। ভারতবর্ষের স্বদেশী আন্দোলনে স্বাধীনতা সংগ্রামে বাংলার কি ভূমিকা ছিল, বাঙালির না বাংলা কি ভূমিকা ছিল, তার উপর রচনা লিখতে হবে। তৃতীয়টা ছিল, যেটা বাংলার জন্য খুব গর্বের আমি মনে করি, এটা রাজনীতির ঊর্ধ্বেই বলছি, হয়তো ভাবে রাজনীতির কথা বলছি, তা না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এমন 2টো স্কিম রাজ্যে চালু করেছে, যে 2টো স্কিমের জন্য আমরা বিশ্বাস করি প্রাইজ পাবো। ভারতবর্ষে অন্য কোনো স্টেট করে মানুষকে সরকারি অফিসে যে কোনো একটা কাজ করতে গেলে কতবার যেতে হতো, তার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য অনেক বৃদ্ধ লোক আছে, অনেক ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা বাইরে চলে গেছে পড়াশোনা করতে বা চাকরির জন্য, বাবা মা একা আছে, তাদের কোনো সমস্যা আছে, তার জন্য সরকারটাকেই বাবা মার কাছে পৌঁছে দিয়েছে, দুয়ারে সরকার যাকে বলা হচ্ছে। আর একটা হচ্ছে যে আর একটা স্কিম যেটা, সেটাও খুব ভালো, সেটা হলো পাড়ায় সমাধানটা। আপনারা জানেন, পাড়ায় অনেক ছোটখাটো প্রবলেম থাকে, যেগুলোকে লোকের অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো টেক কেয়ার করা হয়নি হয়তো, ছোট ছোট সমস্যা বলে। কিন্তু সেই সমস্যাটা সমাধানের জন্য বুথ ওয়াইজ, কম কথা না, প্রত্যেক বুথে, একটা বুথে এই এসআইআর হওয়ার পর ভোটার তো কমে গিয়ে 500-600 নেমে গেছে নাকি, অ্যাভারেজে 500-600 নেমে গেছে। সেই 500-600 লোকের সমস্যা কি আছে, ছোট ছোট সমস্যা সমাধানের জন্য 500-600 লোককেই বলেছে মুখ্যমন্ত্রী যে আপনারাই ঠিক করুন আপনার পাড়ায় কি সমস্যা। সেই সমাধানটা সরকারি অফিসাররা থাকবে, পাড়ার মানুষ থাকবে, জনপ্রতিনিধি থাকবে, তারা পাড়াতেই সমাধান করবে। এটা একটা অভাবনীয় মানে পরিকল্পনা, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান। তার উপর আমরা টপিক রেখেছি, যেটা এই প্রজন্মের ছেলেমেয়েদের জানানো দরকার। ভালো কাজ যখন হবে, সেটা যে দলই করুক, যে ব্যক্তি করুক, সেটা তো প্রশংসা করতে হবে। তাই এটা কোনো রাজনীতির ব্যাপার না। আমি ওই জন্য এই 3টে টপিক ওর মধ্যে ঢুকিয়েছি। যে বা যারা লিখবে, যেমন ধরুন এই যে স্কুল, মানে ওই কি বলে, স্কুল থেকে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা ছেলে চলে যেত, কি আউট বলে ওটাকে, ভুলে গেলাম, ড্রপ আউট হতো স্কুল থেকে। যখন মিড ডে মিল চালু হলো, তখন ড্রপ আউটটা বন্ধ হয়ে গেল, কমে গেল। বহু মানুষ ক্ষুধার্ত, স্কুল যাওয়ার সামর্থ্য নেই রুরাল ইন্ডিয়াতে, কিন্তু ওই খাবার লোভে তারা স্কুলে আসছে। এটা বাস্তব। অন্নটা পাবো, খাবারটা পাবো, সেই সুযোগে আমরা সেই ছেলে মেয়েগুলোকে কিছুটা লেখাপড়া শেখাতে পারছি। অনেক পরিবার এখনো আছে যারা বিমুখ, স্কুল যেতে চায় না, অন্তত তাদেরকে ইনভলভ করতে পারছে, তাদের পুষ্টিটা পাচ্ছে, তারা বাচ্চাগুলোর শারীরিক উপকার হচ্ছে, প্লাস উন্নয়নের যে বেসিক জিনিস সেটা হচ্ছে এডুকেশন, বাচ্চাগুলোকে সেই এডুকেশন আমরা দিতে পারছি। ঠিক সেই মানসিকতা থেকে
যাতে ইয়ং ছেলেগুলো পার্টিসিপেট করে এই কম্পিটিশনে, তাদেরকে আকর্ষিত করার জন্য আমি বলেছি প্রথম পুরস্কার আমি মোটর বাইক দেবো। আমাদের কষ্ট হবে, আমি জানি, এর তার কাছে হাত পাততে হবে, এটা বাজেটের বাইরে ছিল। দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ দেবো, তৃতীয় পুরস্কার স্মার্টফোন দেবো। প্রত্যেকটি গ্রুপে তিনজন করে দেবো। আমার উদ্দেশ্য একটাই, যে এই যুব সমাজটাকে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষতার মাধ্যমে ভারতবর্ষটাকে চেনানো, বাংলাটাকে চেনানো। বিগত 6-8 মাস ধরে যেভাবে বাংলাকে একটা ধাক্কা মারার চেষ্টা হচ্ছে, পাল্টা ধাক্কার জন্য যুব সমাজকে তৈরি করা। তারা যদি ট্রেন না হয়, বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব, বাংলার হিস্ট্রি না জানে, কাউন্টার করবে কি করে? এবং আমার সরকার, আমাদের রাজ্যের সরকার, তারা যে কাজটা করেছে সেই কাজটাও তাদের জানা দরকার। যে দেখো ভাই, আমরা ভালো ভালো কাজ করছি। এরপরে এগুলো তারা যখনই পড়াশুনো করবে, করে পরীক্ষায় বসবে, আমার বিশ্বাস তাদের মাথায় অনেক কিছু আরো নিজের থেকে বিকশিত হবে। এক একটা ইন্ডিভিজুয়াল ছেলের মাথা থেকে এক একটা জিনিস বিকশিত হবে, যেটা সোসাইটি জানতে পারবে, সমাজ জানতে পারবে। আমরাও বুঝতে পারবো আমার পাড়ায় কে কে ভালো ছেলে আছে, কাজের ছেলে আছে, তাকে কি কাজে লাগানো যায়। আমি তো জানি না কার কি প্রতিভা আছে। তো ছেলেগুলোকে একত্রিত, দেখুন মেলা উৎসব তো সব জায়গায় হয়, পাড়ায় পাড়ায় হয়। এই তো দমদমে প্রতি বছর মেলা হয়, এই পিঠেপুলির মেলা, ইলিশের মেলা, ওই মেলা সেই মেলা। আমি কিন্তু কোনো প্রোগ্রামকে বাদ দিইনি। আমি মেলা করেছি, মানুষকে এই শীতকালে একটু মানুষ আনন্দ ফুর্তি করতে চায়, করেছি। আমি স্বাবলম্বীকরণ করেছি। আমার অঞ্চলে যারা নিডি লোক, তাদের একটু আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, মহিলাদের এবং পুরুষদের, ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকগুলোকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। সেই সঙ্গে আমি স্বাস্থ্য শিবিরও করেছি। এবং খুব আনন্দের ব্যাপার, এটাই বোধহয় কলকাতায় প্রথম, যেটা অ্যাপেলো ফাউন্ডেশন, অ্যাপেলো হসপিটাল, তারা কাশীপুরে এসে স্বাস্থ্য শিবির করেছে। আমার জানা অন্তত, আমি যত খবর পেয়েছি, চেন্নাই থেকে সব ডাক্তাররা আসছে, কলকাতা থাকছেই, অ্যাপোলো হাসপাতালে কোলাবোরেশনে আমাদের স্বাস্থ্য শিবিরটা হচ্ছে, ভালো ভালো বড় বড়। আর একটা আনন্দের কথা ওরা যেটা জানিয়েছে, সেটা হচ্ছে ওরা ক্যান্সার স্ক্রিনিং এর যে ডিপার্টমেন্টে আসছে, যারা যারা ডিটেক্ট হবে, যারা যারা সিরিয়াস কন্ডিশনে থাকবে, ডিটেক্ট হবে, তাদের পুরো খরচাটাই ওরা নিজেরা বহন করবে সিএসআর থেকে। তাদের একটা 1 মাস বা 1.5 মাস বাদে ডেট দিয়ে দেবে, তাদের চিকিৎসার দায়িত্বটা অ্যাপেলো নিজেই নিয়ে নেবে। তো আমার করার উদ্দেশ্য এটাই, যে কেউ যেন না বলে ওটা তো কার্তিক বাবু করেনি, অজয় বাবু করেনি, এটা করেছে, তা না। কার্তিক বাবু, অজয় বাবুরা যেটা করতো গত বছরও করেছে, এবছরও সেটা করেছে, সঙ্গে অ্যাড করেছি। অ্যাডিশন কি করেছি? আমার গর্বে যে আমি অ্যাপেলোকে আনতে পেরেছি আমার পাড়ায়, তার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসছি। কদিন বাদেই অ্যাপেলোর নামে ফ্লেক্স পড়া আরম্ভ করবে, তবে দেখতে পাবেন সেটা আপনারা। আমার আনন্দের কি জিনিস, যে আমি কলকাতাকে একত্রিত করে, আমার ছাত্রদের একত্রিত করে, তাদের একটা মেরিট টেস্ট করলাম, স্কুলগুলোকে অ্যাক্টিভ করলাম। স্কুলের দিদিমণিরা অন্তত এই কটা দিন, 2 দিন ছেলে মেয়েগুলোকে দিয়ে পরীক্ষা নেবে। আমার বাংলার কলকাতা শহরের নিডি মেধাবী 50টা ছেলে 50টা ল্যাপটপ পাবে। প্লাস আমার এই কলকাতা শহরে বা বাংলার যারা যুবক, বিবেকানন্দ জন্মদিন, তারা যারা নিজেদের প্রমাণিত করতে পারবে ক্রেডিবিলিটি, তারা প্রত্যেকেই ল্যাপটপ পাবে, মোটর বাইক পাবে। তো সামগ্রিকভাবে এই প্লাস এছাড়া আমরা মেলাও করছি, যে মেলাতে নাম করা ফুড, মানে ব্র্যান্ডেড ফুডের যে মানে দোকানগুলো বা কোম্পানিগুলো আছে, তারা আসবে। শান্তিনিকেতনের ওই সোনাঝুরি যে ওরা আসছে, অনেকেই আসছে, প্রায় 60-70টা স্টল হচ্ছে। তো এরকম একটা জিনিস আমি এই অঞ্চলে
মানে আমার জানা তো উত্তর কলকাতা বা কলকাতা আমি ইদানিংকালে দেখিনি। আমরা খুব কষ্ট করে করছি, থ্যাঙ্কস টু 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কার্তিক মান্না। এবং এই বড় প্রোগ্রামটা করতে গিয়ে আমি দেখলাম আমার সবার সাহায্য দরকার, সহযোগিতা দরকার। আমাদের এই কমিটিতে এবারে আমি একটু ওই মানে কি বলবো, গাল কাটা নাক কাটা থেকে দূরে থাকি, একটু পরিচ্ছন্ন ইমেজের লোকের সঙ্গে থাকতে, ঘুরতে, বসতে, শুতে ভালোবাসি। আমি এবারে কি করলাম, যার জন্য আমি সৌগত রায়ের মতো লোককে ইনভলভ করলাম আমাদের মধ্যে, যে বেস্ট পার্লামেন্টারিয়ান, পরপর 3 বার বাংলার গর্ব। আমি সুব্রত বক্সির মতো একটা নিষ্কলঙ্ক মানুষকে এর মধ্যে জড়িয়েছি অ্যাডভাইজার হিসেবে। আমি বর্ষিয়ান শোভনদেব ভট্টাচার্যকে রেখেছি, শোভনদেব চট্টোপাধ্যায়কে রেখেছি, আর ডাক্তার মানস ভুইয়া, উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ও পণ্ডিত লোক। এই পণ্ডিত লোকগুলোকে আমি আমার কমিটিতে ইনক্লুড করেছি। সঙ্গে আমি যে লোকগুলোর কাছ থেকে আমি সবসময় সাহায্য পাই, মূলত একটা হচ্ছে আমার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক মান্না, দুটো হচ্ছে আমার বড় চেয়ারম্যান তরুণ শাহ, দীর্ঘদিনের বড় চেয়ারম্যান, উনি ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে। আর একজন আছে এই আমার সুমন সিং। এই 3 জনকেও আমি আমাদের সঙ্গে জুড়ে নিয়েছি, রেখেছি। সবাই মিলে একত্রিত হয়ে এবারের এই প্রোগ্রামটা যাতে খুব সুন্দরভাবে হয়, কাশীপুরের যে নাম সুনাম, যে পুরনো সংস্কৃতি বাংলার, সেটাকে যাতে ফিরে আনতে পারি। কাশীপুরের উন্নয়নটাই, কাশীপুর বেলগাছিয়া, উন্নততর কাশীপুর বেলগাছিয়াটাই আমাদের লক্ষ্য। সেটা নিয়ে এগিয়ে চলতে গিয়ে সবাইকে হয়তো আমি খুশি করতে পারিনি, কিন্তু আমার পক্ষে তো সমপরণ সবাই কেউ পারেনি। যতজনকে পেরেছি খবর দিয়েছি, সঙ্গে রাখার চেষ্টা করেছি। এবং আপনাদের মাধ্যমে এটুকু আবেদন করব যে আমরা কোনো উদ্দেশ্য নিয়ে এগুলো করছি না। আমরা নির্ভেজাল ছেলেপেলেগুলো আমাদের সঙ্গে, আমরা যারা অনেকে রাজনীতির মধ্যে আছে, অনেকে রাজনীতির মধ্যে নেই, অনেকে আমাদের বিরুদ্ধে রাজনীতি আছে, আমরা সবাই একত্রিত হয়ে এই আমার কাশীপুর বেলগাছিয়ার উন্নয়নের জন্য এই জিনিসটা করছি। কাশীপুর বেলগাছিয়ার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই জিনিসটা করছি। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যাতে আমরা এটা সফল করে তুলতে পারি। এবারের অনুষ্ঠানে আমাদের টলিউড থেকে বলিউড সব স্তরের আর্টিস্টরা আসছে। খুব বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে মেলা হচ্ছে, গান হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, সবকিছু একটা ছাতার তলায় পাওয়া যাবে এই অনুষ্ঠানে আসতে। আমি হাত জোর করে এখানকার মানুষকে বলবো যে আমাদেরকে আশীর্বাদ করুন, তাহলে আমরা সফল। প্রথমেই আমি আপনাদের সবাইকে আপনাদের এই পোর্টালের মাধ্যমে, ইংরেজি নববর্ষ আর কয়েক ঘন্টা বাদেই শুরু হবে, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি 1 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের পৌর প্রতিনিধি। আমাদের কাশীপুর সাংস্কৃতিক দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে ছিল, অবহেলিত ছিল। মেধা বা শিক্ষার চর্চা বা সাংস্কৃতিক বিষয় নিয়ে মানুষের মধ্যে যাওয়া, মানুষকে একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়া, এই ব্যাপারটা কাশীপুরে সেভাবে কেউ ভাবেনি। প্রথম অজয় ঘোষ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে তৈরি করেন এবং তারা প্রথম বছর থেকেই সাড়া ফেলে। কিভাবে? তারা প্রথমেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস যে উদযাপন হয়, সেই স্বাধীনতা দিবসে যাদের আত্মবলিদান, আমাদের অসংখ্য ভারত মাতা বাংলার সন্তান যারা স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিল, যেসব মহিষী বা মহা মনীষী এবং শহীদ, তাদের ইতিহাস তিনি পোস্টারের মাধ্যমে, ভিডিও ক্যাসেটের মাধ্যমে আমাদের গোটা পল্লী জুড়ে প্রায় 1 সপ্তাহ ধরে
আমাদের যুব মানুষের ছাত্রদের মধ্যে তুলে ধরেছিলেন। এইটা কিন্তু ছাত্রদের কথা ভেবে করা এবং খুব জনপ্রিয় হয়েছিল এই অনুষ্ঠানে। পরবর্তী পর্যায়ে উনি নববর্ষ উৎসব পালন করেন, অনেক শিল্পী গান গান, সেটাও মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছিল। এবারে যেটা উনি করেছেন এর সঙ্গে যুক্ত হয়েছে মেধা চর্চা। এবং মেধা চর্চা কেন? আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমাদের বাংলাকে জাতীয় স্তরে, বাংলা সংস্কৃতিকে, বাংলার অস্মিতাকে এবং বাঙালির অবদানকে ভারতবর্ষ করার ক্ষেত্রে একটা খাটো করার চেষ্টা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তার বিরুদ্ধে একটা জাগরণের জন্য অজয় ঘোষ যেটা যুক্ত করেছেন এই মেলার সঙ্গে, যে বাঙালির অস্মিতা বোধ, বাঙালির উচ্চ মানের যে সাংস্কৃতিক ইতিহাস, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে, তাদের যে বাংলাকে গড়ে তোলা সাংস্কৃতিক দিক থেকে। এবং এটা তো সত্য ইতিহাসে যে ইউরোপের নবজাগরণের পরে এশিয়া মহাদেশে প্রথম নবজাগরণ ঘটেছিল আমাদের বাংলায়। এশিয়ার কোনো দেশে ঘটেনি, কোনো প্রদেশে ঘটেনি। এবং সেই নবজাগরণের যে টপিকস এখানে ডিবেটে থাকছে, এখানে প্রবন্ধ রচনায় থাকছে, স্বাধীনতা আন্দোলনে বাংলা এবং বাঙালির কি ভূমিকা তার টপিকস থাকছে। তো এইগুলো যদি ছাত্রদের মধ্যে চর্চায় আসে, তাহলে বাংলার একটা ছাত্র সে তার দেশকে, তার মাতৃভাষাকে, তার বাংলায় যেখানে সে জন্মেছে তার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে আবার চর্চার মধ্যে সে আনবে। ফলে এটার একটা বিরাট শিক্ষণীয় দিক আছে। এইটা অজয় ঘোষ ভেবেছেন। আমি তাকে পৌর প্রতিনিধি হিসাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যে কাজটা আমাদের করার কথা সেই কাজটা অজয়বাবু করে দিচ্ছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার কথা ভেবেছেন। অ্যাপোলো হাসপাতাল তো সবাই আমরা জানি যে শুধু আজকে বাংলার রোগীরা এখানে আসেন না, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা অ্যাপোলোতে আসে, কলকাতার অ্যাপোলো। তো সেখান থেকে ডাক্তারবাবু বা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেইটা এনে মানুষের শারীরিক নানা রোগের নানা বিষয়ের পরীক্ষা নিরীক্ষা হবে। তো এই সুযোগটা অনেক ব্যয়সাধ্য, সেটা উনি বিনা পয়সায় এখানে করে দিচ্ছেন। এটা বিরাট ব্যাপার। আমরা অনেকে গান শুনতে ভালোবাসি, আমাদের সঙ্গে বম্বে এবং কলকাতার একটা হিন্দি এবং বাংলার মিলন আছে। এখানে হিন্দির বম্বে থেকেও লোকেরা আসছেন, বলিউড থেকে অ্যাক্টাররা আসছেন, আবার আমাদের টলিউড থেকেও অনেক অ্যাক্টার এখানে যুক্ত হচ্ছেন। তো সুতরাং এইটা একটা সাংস্কৃতিক শিক্ষা এবং সেই সঙ্গে স্বাস্থ্য এবং সেই সঙ্গে আমাদের বাংলার ঐতিহ্য, এই সবগুলোর একটা বিরাট মহা মেলবন্ধন এই কাশীপুর উৎসবের মধ্যে দিয়ে ঘটবে। যেটা কাশীপুর নামটা আছে ঠিকই, কিন্তু যেটা উত্তর কলকাতার একটা গর্ব হয়ে দাঁড়াবে, এই ধারণা আমি পোষণ করি। এইটা সবাই মিলে যদি আমরা সাকসেসফুলি সবাইকে নিয়ে করতে পারি, এবং এই কাজে আমি ব্যক্তিগতভাবে আছি এবং পৌর প্রতিনিধি হিসেবেও আছি আমার কর্মীদের নিয়ে অজয়বাবুর পাশে। এবং সবচাইতে বড় কথা যে এইটার জন্য এলাকার মানুষকে, দোকানদারকে, ব্যবসায়ীকে এক পয়সা কিন্তু কোনো চাঁদা বা অনুদানের দায়িত্ব নিতে হচ্ছে না। সম্পূর্ণভাবে অজয়বাবু তার ব্যক্তিগত বন্ধু, আত্মীয় সবাইকে কাছ থেকে হাত পেতে অর্থ সংগ্রহ করে এবং বেশ কিছু সমাজের মানুষকে নিয়ে এই মেলাটা পরিচালনা করার পরিকল্পনা করেছেন। এই জন্য তাকে আমি আরেকবার, মানে একটা সমাজ তখনই সুস্থ হয় যখন
একদল শিক্ষিত, রুচিশীল, উচ্চ মানের সাংস্কৃতিক মানুষ একটা জায়গাতে এসে তাদের চর্চার সুযোগ পায়, মেলবন্ধনের সুযোগ পায়। সেই 4 দিন এই সুযোগটা তারা পাবে, ফলে এই অঞ্চলের একটা সামাজিক উত্তরণও ঘটবে এবং কাশীপুরের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমরা বলি যে ঠাকুর রামকৃষ্ণ এখানে ছিলেন, ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দ ছিলেন, মা শারদামণি ছিলেন এবং গিরিশ ঘোষ প্রখ্যাত নাট্যকার, তিনি কাশীপুর উদ্যানবাটিতে আসতেন ঠাকুরের কাছে। গৌরী মাতা প্রধানা শিষ্য ঠাকুরের, তিনি এখানে আসতেন। তাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কাশীপুরের বিরাট। ভট্টাচার্য শিশির ভাদুড়ী, তিনি কাশীপুরে আসতেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার চিকিৎসক, ঠাকুর রামকৃষ্ণকে এখানে দেখতে আসতেন। তাই এইসব লোকের, এইরকম মহামনীষীর পদধূলি রঞ্জিত হচ্ছে আমাদের কাশীপুর। আজকে 3টে কথা ঠাকুর রামকৃষ্ণের পৃথিবী বিখ্যাত। এই 3টে কথার মধ্যে 2টো কথা তিনি কাশীপুর উদ্যানবাটিতে বসে বলেছিলেন। এক 1 জানুয়ারি, আমরা সবাই জানি, কল্পতরু, ঠাকুর রামকৃষ্ণের শিষ্যরা তাকে ঘিরে ধরলো, বললো ঠাকুর অনেকদিন পরে তুমি আজকে সুস্থ সবল দেখছি, তুমি আজকে আমাদের আশীর্বাদ করো, যাতে আমাদের যে লক্ষ্যে আমরা এত জপ ধ্যান মানব সেবা করছি তাতে আমরা সফল হই। ঠাকুর বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই তোমাদের চৈতন্য হোক, এইটাই আজকে রামকৃষ্ণ মিশনের এক লাইন সারা পৃথিবী জুড়ে। সেটা তিনি আমাদের এই কাশীপুর উদ্যানবাটিতে বসে বলেছিলেন। আর একটা কথা, যে গিরিশ ঘোষ, নাট্যাচার্য গিরিশ ঘোষ প্রচন্ড মদ্যপ ছিলেন, মদ পান করতেন, ধৈর্যের খুব অভাব ছিল। তো তিনি ঠাকুর রামকৃষ্ণকে একদিন বললেন যে ঠাকুর এত তত্ত্ব কথা, এত দর্শন শোনার আমার সময় নেই, তুমি আমাকে একটা কথাতে বলে দাও যে তোমার ধর্মের উদ্দেশ্য কি, তুমি কি করতে চাও মানুষকে। আমি কিন্তু বেশি সময় আমার নেই শোনার, তুমি একটা বাক্যে বলবে আমাকে। গিরিশ ঘোষ, মহাকবি গিরিশ ঘোষ নাট্যকার, তো তার উত্তরে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি মনে করো। আজকে রামকৃষ্ণ মিশনের সারা পৃথিবীর জীবন দর্শন হচ্ছে এইটা, যে ব্রহ্ম সত্য অর্থাৎ ঈশ্বরই সত্য, এবং ঈশ্বর আছে কোথায়? সমস্ত জীবের মধ্যে, সমস্ত ইট কাঠ পাথর, প্রাণী, বৃক্ষ, উদ্ভিদ, সবার মধ্যে। তুমি যদি তাদের সেবা করো তাহলে তুমি ব্রহ্মের সেবা, ঈশ্বরের সেবা করতে পারবে। যেটা বিবেকানন্দ পরে বলেছিল, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিত ঈশ্বর। তাই এই 2টো কথা কাশীপুরের উদ্যান বাটি থেকেই ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন। এটাই আমাদের কাশীপুরের সাংস্কৃতিক অধিকার, ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অস্মিতা। সেই কাশীপুর আজকে হারিয়ে যেতে বসেছিল। তার একটা নবজাগরণ ঘটানোর চেষ্টা করছেন অজয় ঘোষ। তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমি তাকে ছোট করবো না, আমি তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই অঞ্চলের একজন নাগরিক হিসেবে। এটাই আমার বক্তব্য। নমস্কার, ধন্যবাদ।